বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ। দেখো এখানে পৃথিবী ও মহাকর্ষ সপ্তম অধ্যায়। এই অধ্যায়টি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। এই অধ্যায়টিতে আমরা শিখব এই অধ্যায়ের সমস্ত বেসিক ইনফরমেশন গুলো, পাশাপাশি আমরা সৃজনশীল প্রশ্নে কিরকম প্রশ্ন হতে পারে, তারপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কেমন হতে পারে, এমসিকিউ প্রশ্ন কোনগুলো আসতে পারে, এই সমস্ত বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাকর্ষ। ঠিক আছে, পরীক্ষায় আসবে ক নম্বরে, সৃজনশীলের কতে আসে যে মহাকর্ষ কি। মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বলা হয়। দেখো, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। পৃথিবীর যে কোনো দুইটা বস্তু সেটা হতে পারে চন্দ্র এবং সূর্য, হতে পারে পৃথিবী এবং চাঁদ, হতে পারে তোমার চেয়ার টেবিলের মধ্যে আকর্ষণ, হতে পারে কাগজ একটা কলমের মধ্যে আকর্ষণ। যে কোনো দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ সেটাকে বলা হয় মহাকর্ষ। আর অভিকর্ষ কাকে বলা হয়? অভিকর্ষ ইংরেজি হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। এর মানে হচ্ছে পৃথিবী ও যে কোনো একটি বস্তুকণা একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে বলা হয় অভিকর্ষ। তাকে কি বলা হবে? অভিকর্ষ হবে। অভিকর্ষ, তাকে কি বলা হয়? অভিকর্ষ। মানে পৃথিবী সহ অন্য যে কোনো একটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ, ঠিক আছে, সেটাকে কি বলা হবে? অভিকর্ষ। যেমন দেখো, পৃথিবী এবং চাঁদের মধ্যে আকর্ষণ, পৃথিবী এবং একটা আম গাছের মধ্যে আকর্ষণ, পৃথিবী এবং টেবিলের মধ্যে আকর্ষণ, পৃথিবী এবং একটা কলমের মধ্যে আকর্ষণ, পৃথিবী এবং তোমার মধ্যে আকর্ষণ, পৃথিবী এবং মোবাইল ফোনের মধ্যে আকর্ষণ, এই সমস্ত হচ্ছে অভিকর্ষ। তাহলে অভিকর্ষ জিনিসটা এক ধরনের মহাকর্ষ, তাই না? কারণ কি, পৃথিবী এবং চাঁদের আকর্ষণ, এটা তো পৃথিবী এবং চাঁদ তো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, আর পৃথিবীর যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ সেটা তো মহাকর্ষ বলা হয়। তাহলে অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়, তাই না? যেমন দেখো, সব অভিকর্ষ বল মহাকর্ষ বল, কিন্তু সব মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। ব্যাখ্যা করো। এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। কোথায় বলো তো? সংক্ষিপ্ত প্রশ্নে, এসকিউতে অথবা সিকিউ এর খ নম্বরে আসতে পারে এরকম প্রশ্ন, 2 মার্কেরটা। তখন তুমি এভাবে বলবা যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বলা হয়, কিন্তু পৃথিবী ও এর উপরস্থ কোন বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে অভিকর্ষ বলা হয়। যেহেতু পৃথিবী ও ওই বস্তু এই মহাবিশ্বেরই দুটি বস্তু, তাই অভিকর্ষ বলকে আমরা মহাকর্ষ বল বলতে পারি। কিন্তু দেখো, মনে করো একটা আকর্ষণ হলো, সেটা হচ্ছে চাঁদ এবং সূর্যের মধ্যে। ঠিক আছে, চাঁদ এবং সূর্যের মধ্যে যদি আকর্ষণ হয়, তো সেটা তো শুধুমাত্র মহাকর্ষ হবে। কেন? কারণ এখানে পৃথিবী শব্দটা নাই। পৃথিবী শব্দটা যখন থাকবে তো তখন সেটাকে আমরা অভিকর্ষ বলতে পারবো, এবং সেটা মহাকর্ষও হবে, কারণ পৃথিবী তো মহাবিশ্বেরই একটা বস্তু, তাই না? তার জন্য আর কি। আবার এখানে দেখো, তোমাদের পরীক্ষা আসতে পারে যে মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে পার্থক্য লেখো। 2টা বা 3টা পার্থক্য তোমরা এখান থেকে লিখবা। এটাও খ নম্বরে আসতে পারে অথবা এসকিউতে আসতে পারে, 2 মার্কের প্রশ্নে আসবে। মহাবিশ্বের সংজ্ঞা দেবা যে কোনো দুটি মহাজাগতিক বস্তুর মধ্যে আকর্ষণ বল, আর পৃথিবীর মতো কোন গ্রহের সাথে বস্তুর আকর্ষণ, মানে পৃথিবী সহ অন্য যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলা হয়। আর মহাকর্ষ বলের দিক হচ্ছে বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল, আর বস্তুর উপর কেন্দ্রমুখী যে বল সেটা হচ্ছে কি? অভিকর্ষ বল। বলের উৎস হচ্ছে ভরের উপর নির্ভর করে, যে কোনো দুটি ভরের মধ্যে কাজ করে হচ্ছে এই মহাকর্ষ। আর অভিকর্ষ শুধুমাত্র পৃথিবী বা অন্য কোনো গ্রহের সাপেক্ষে কাজ করে, শুধুমাত্র পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তু। ঠিক আছে, তাই এখানে আমরা লিখেছি পৃথিবী বা অন্য কোনো গ্রহের সাপেক্ষে কাজ করে, বা আমরা এখানে লিখতে পারি পৃথিবী এবং অন্য যে কোনো বস্তু সাপেক্ষে। গাণিতিক যে প্রকাশ, এখানে মহাকর্ষ বল হচ্ছে F সমান G(m1m2/d²), আর এখানে অভিকর্ষ বল হচ্ছে F সমান G(m)(gm). ঠিক আছে, টা হচ্ছে Gm বা mg। m হচ্ছে বস্তুর ভর এবং g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ওকে, এখন আমরা এখানে বিখ্যাত সূত্র পড়বো একটা, সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এখান থেকে আমাদের সিকিউতে প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, কেমন আসবে একটু পরে বলবো। দেখো, খ নম্বরে অথবা ক নম্বর যদি আসে তাহলে এটা আসতে পারে যে নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। যেমন দেখো, এখানে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা
কি করে, বস্তু কণা অন্য বস্তুকে তার ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার দূরত্বের বর্গের বিপরীত সমানুপাতিক আকর্ষণ করে। মানে প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে কি করে, আকর্ষণ করে। এই আকর্ষণ বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হতে পারে। ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে মনে কর দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল হচ্ছে F সমানুপাতিক m1 m2, মানে ভরের গুণফলের সমানুপাতিক। মনে করো একটা বস্তুর ভর হচ্ছে m1 আর একটা বস্তুর ভর হচ্ছে m2, এদের গুণফলের সমানুপাতিক। তার জন্য এখানে সমানুপাতিক মানে কি, একটা জিনিসের মান বাড়লে আর একটা জিনিসের মানও বাড়বে, তাকে বলা হয় সমানুপাতিক। মনে করো এখানে আমরা a সমানুপাতিক b লিখলাম, তার মানে b এর মান যদি বাড়ে তাহলে এর মানও বাড়বে, বা এর মান বাড়লে b এর মানও বাড়বে, এরকম। সাপোজ এখানে একটা পাত্র নিলাম, পাত্রের ভিতরে 1 লিটার পানি নিয়েছি। 1 লিটার পানি নিয়ে এর ভিতরে যতটুকু আমি মনে করো যত চিনি বেশি দিতে থাকবো তত মিষ্টির পরিমাণ বাড়তে থাকবে। তাহলে এই যে এর ভিতরে চিনি দিচ্ছি, মিষ্টির পরিমাণ বাড়তেছে, তাহলে কি হচ্ছে, সমানুপাতে মিষ্টির পরিমাণ বাড়তেছে, এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে। কিন্তু ব্যস্তানুপাতিক কাকে বলে? ব্যস্তানুপাতিক মানে একটার মান বাড়লে আর একটার মান কমতে থাকবে। ঠিক আছে। যেমন দেখো এখানে যদি a ব্যস্তানুপাতিক হয় তাহলে 1/b আকারে প্রকাশ করা হয়, এরকম। তার মানে এর মান বাড়তে থাকলে b এর মান কমতে থাকবে, অথবা b এর মান বাড়লে এর মান কমবে। তো একটা বস্তুর মান বাড়লে আর একটা বস্তুর মান যদি কমে, বা একটা জিনিসের মান বাড়ে অন্য একটা জিনিসের মান যদি কমে, তখন তাকে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলা হয়। F ব্যস্তানুপাতিক 1/d², মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এই দুটাকে যদি আমরা একত্রিত করি তাহলে কি হয়, দেখো F সমানুপাতিক, উপরে আছে m1 m2 আর নিচে আছে d²। তো এই দুটাকে একত্রিত করে এই যে সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন দিয়ে দিলাম, হবে আছে g m1 m2 ভাগ হচ্ছে কত, d²। তাহলে এইটা হচ্ছে মহাকর্ষ বল, এই যে F। আর এখানে যে জিটা, এই জি কে বলা হয় হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, তাই না? বা এখানে বলা হয় হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। কি বলা হয়? এখানে দেখো জি হলো বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হচ্ছে এই যেটা, এই মানটা মুখস্থ করতে হবে, 6.673 10⁻11 nm² কেজি ইনভার্স স্কয়ার আর কি। তো এইখানে তোমাদের খ নম্বরের প্রশ্ন হতে পারে যে জি কে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক কেন বলা হয়, বা কেন বলা হয়, বা বলা হয় কেন? তো জি হলো এমন একটি ধ্রুবক যেটি মহাকর্ষ বলের সূত্র, বস্তুদের ভর এবং দূরত্বের সঙ্গে যুক্ত, এবং যেটি মহাবিশ্ব জুড়ে একই থাকে, এর মান কোনো কিছুর উপর নির্ভর করে না। ঠিক আছে। তার জন্য এটাকে বিশ্বজনীন বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। আচ্ছা, এখন মহাকর্ষীয় সূত্র অনুসারে দুই বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে, মানে দেখো এখানে সূত্রটা কি, জি এফ সমান জি m1 m2 ভাগ আছে d²। এই যে বস্তু দুইটা গুণ করেছি, তাই না? এই দুইটা মানে দুইটা বস্তুর ভরের গুণফল যদি আমরা দ্বিগুণ করি তাহলে এই যে বলের মানও কিন্তু দ্বিগুণ হবে। ঠিক আছে, 2 গুণ হবে। এগুলো এমসিকিউ তে আসবে। কিরকম আসবে জানো? বস্তু কণাদের ভরের গুণফল দ্বিগুণ করা হলে আকর্ষণ কত গুণ হবে? তাহলে পূর্বের থেকে দ্বিগুণ হবে। বস্তু কণাদের ভরের গুণফল যদি 3 গুণ করা হয় তাহলে কি হবে? বলও 3 গুণ হবে। এটা 3 গুণ 4 গুণ করলে এটাও 4 গুণ হবে, এরকম। ঠিক আছে। আবার এখানে যদি দূরত্বটা যদি তুমি দ্বিগুণ করে দাও তাহলে কি হবে? দেখো, দূরত্ব যদি দ্বিগুণ করে দাও, একটু খেয়াল করো, এখানে F সমান হচ্ছে g m1 m2 ভাগ হচ্ছে d²। দেখো d² মানে 2d এর স্কয়ার, তুমি যদি এটাকে স্কয়ার করো তাহলে এখানে কত হবে? g m1 m2, দ্বিগুণ করছি না, দূরত্বের জন্য দ্বিগুণ হয়ে গেল, 4, তাহলে 2 দ্বিগুণে কত হবে? 4d²। এখন এইটা তো f এর সমান, তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 1/4, 4 গুণ। ঠিক আছে, এটা 1/4 গুণ হয়ে যাচ্ছে। ওকে, তার মানে ভরের গুণফল 3 গুণ হলে বল হবে 3 গুণ। ঠিক আছে, কিন্তু যদি দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে 1/4 গুণ হয়ে যাবে, 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে, বা 3 গুণ করা হলে 1/9 গুণ হবে, এবং যদি আমি 5 গুণ করি তাহলে 1/25 গুণ হবে। ঠিক আছে, আগের চেয়ে। আর যদি আমি 6 গুণ করি তাহলে 36 হবে, 1/36 গুণ, এভাবে বাড়তে থাকবে। দেখো এখানে মহাকর্ষ বল সংক্রান্ত প্রশ্ন, এখান থেকে কিরকম সৃজনশীল প্রশ্ন আসতে পারে? এরকম আসতে পারে যে 20 কেজি এবং 30 কেজি ভরবিশিষ্ট দুটি বস্তু A এবং B পরস্পর হতে 10 মিটার দূরত্বে স্থির অবস্থায় রয়েছে। বস্তু দুটির মধ্যবর্তী মহাকর্ষীয় বল কত হবে? তো আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে কত? F সমান g m1 m2 ভাগ হচ্ছে r²। এখন দেখো এখানে g এর মান এটা তো আমাদের মুখস্থ, এই যে এটা, আর m1 এর মান কত? 20 কেজি, m2 এর মান হচ্ছে
30 কেজি, আর মধ্যবর্তী আকর্ষণ মানে দূরত্ব কত 10 মিটার। এখন আমরা যে সূত্রটা জানি G(m1 m2 ভাগ হচ্ছে r²), এখানে দেখো জি এর মান বসিয়ে দিলাম, এখানে হচ্ছে m1 এর মান, এটা হচ্ছে m2 এর মান, এবং নিচে হচ্ছে দূরত্ব এর স্কয়ার করে দিলাম। তো দেখো তোমরা এরকম ক্যালকুলেটর নিবা, নিয়ে সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া এটা কিন্তু হিসাব করা যায় না। এইখানে দেখো জি এর মান কত, এখানে 6.673 ও হয়, আবার এখানে 4 দিছে, 4 ও কোনো সমস্যা নেই, ঠিক আছে, 4 দিলাম মনে করো। 4 × 10⁻, এই যে এইভাবে দিতে হবে। 10⁻ কিভাবে দিতে হবে, এই যে এইভাবে, -11 এই যে দিলাম, গুণ এখানে আছে দেখো 20 আছে, 20 গুণ হচ্ছে 30, এই যে 30, আর নিচে কত দূরত্ব কত 10, তার মানে 10 কে স্কয়ার করে দিতে হবে, এই যে স্কয়ার করে দিলাম। তাহলে কত হলো, এই যে 4.0044 10⁻10, এই দেখছো এত মিটার হবে, এই যে, ঠিক আছে না? এভাবে তোমাদের অঙ্ক কিন্তু আসবে, ধরনের অঙ্ক। তারপর আরেকটা প্রশ্ন, সমান ভরে দুটি বস্তু পরস্পর থেকে 2.5 মিটার দূরত্ব থেকে এত নিউটন বলে কি করে আকর্ষণ করে, বস্তুদ্বয়ের ভর নির্ণয় করো। তো এখানে জি এর মান দেওয়া আছে, এটা মনে করো। এখন এটা যদি দেওয়া থাকে আমরা ভর নির্ণয় কিভাবে করব? এখানে মূলত দুইটা বস্তুর ভর কিন্তু সমান। মনে করো এখানে একটা বস্তু আছে m1, ঠিক আছে, m1, আর এখন এই মান হবে না, এটা কি m দেব, আর একটা বস্তুর ভরও কি m হবে, কারণ এই দুইটা বস্তুর ভর সমান, এই যে, আর মধ্যবর্তী দূরত্ব আছে d। এখন আমরা যে সূত্রটা জানি G(m1 m2 ভাগ কত d²), কিন্তু এখানে দেখো m1 এবং m2 সমান, তো m1 m2 যদি সমান হয়, দেখো m1 ইনটু হচ্ছে m2 কত হবে, m ও যায় m2 এর মানও তাই, তাহলে এটা হবে m² হয়ে যাবে। এ দেখো তার জন্য m² হয়ে গেল, f = G(m² ভাগ হচ্ছে r²). তো আমরা বের করব হচ্ছে m² এর মান, কোনটার মান বের করব, দেখো m² এর মান বের করে সেখান থেকে m এর মান বের করব। দেখো f = কত, G(m² ভাগ হচ্ছে r²). এখন এখান থেকে G(m² = কত, f(r²), বা এখান থেকে দেখো মানে কি করলাম বলতো, r গুণ করলাম, এই f এর নিচে কিছু নেই, মানে 1 আছে, এই 1 এর সাথে G(m² টাকে r গুণ করলাম, আর এই যে f টা এই r² এর সাথে গুণ করলাম, তাহলে f(r²) হয়ে গেল। এখানে আমরা m² টাকে রেখে দেব, রেখে দিলে কি হয়, রেখে দিলে ওই পাশে তো f(r²) আছেই, আর এখানে দেখছো g আছে, এই g এর সাথে m² টা কি আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এটা এই পাশে যে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে এই যে ভাগ হয়ে গেল। তাহলে দেখো এটা হচ্ছে এরকম হয়ে গেল, তাই না? এখন এখান থেকে আমরা যদি হিসাব করি এই মানটা, দেখো এই যে এই মানটা পুরোটা হিসাব করবো, হিসাব করে কত হয় দেখি। এখানে দেখো এই যে হিসাব করলে এখানে 6.67 দেওয়া রয়েছে, তাই না? যা দেওয়া আছে সেই মানটাই লিখবো, 10⁻⁵ এই যে দিলাম, গুণ হচ্ছে 0.5 তার স্কয়ার করে দিলাম, মানে d² r² বা d² এর মান। আচ্ছা এখানে আরো দিতে পারো, তুমি ডিও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, যা ইচ্ছা তাই দিতে পারো। 6. এখানে 674 10⁻⁻11, এই যে কত আসে মান, এই যে এত আসে না মানটা। এখন এটাকে রুট করতে হবে, তাই না? কারণ দেখো এখানে স্কয়ার আছে, m টাকে রাখলাম, ওই m টা ওই পাশে যে স্কয়ার হয়ে যাবে। দেখো এটাকে যদি রুট করি, দেখো এটাকে রুট করলে এই যে রুট, আর এখানে অ্যানসার চেপে দিলাম, মানটা চলে আসবে, এই যে দেখছো 499, তার মানে কত 500, এই যে 500 কেজি। তো এইভাবে তোমাদের কখনো কখনো ভরের মানও বের করতে হতে পারে। আচ্ছা আরেক টাইপের প্রশ্ন দেখো, এখানে একই সূত্র থেকে পৃথিবী পৃষ্ঠে এ বস্তুর ভর দেওয়া আছে এত, চন্দ্রের পৃষ্ঠের বি বস্তুর ভর হচ্ছে এত, এ এবং বি এর মধ্যবর্তী আকর্ষণ বলের মান যদি এত হয়, তাহলে পৃথিবী হতে চাঁদের দূরত্ব কত, এটা আমাদের বের করতে হবে। এখানে দেখো m1 পৃথিবীতে, m2 এর মান ধরলাম, আর এটা হচ্ছে বলের মান দেওয়া আছে, f এর মান, আর জি এর মান এটা তো মুখস্থ। এখন আমাদের মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা r² ধরতে পারি, আবার d ও ধরতে পারি, ঠিক আছে। f = কত জানি আমরা, G(m1 m2 ভাগ হচ্ছে কত d² বা r² যাই দাও, যেমন এখানে আমরা r² দিয়েছি, তুমি চাইলে d² ও দিতে পারো। তো এখানে এই যে r টাকে আমরা f এর জায়গায় নিয়ে যাব, ঠিক আছে, আর f টাকে আমরা r এর জায়গায় নিয়ে যাব, ঠিক আছে, এই যে এরকম f এর জায়গায় নিয়ে গেলাম, ঠিক আছে, এক্সচেঞ্জ করে নিলাম r গুণের মতো। বা এখান থেকে r সমান আমরা লিখতে পারি, এই যে স্কয়ার আছে তো ওই পাশে যে রুট হয়ে যাবে, এই যে রুট হয়ে গেল, G(m1 m2 ভাগ হচ্ছে কত f, এই যে দেখছো। এখন দেখো এখানে আমরা এই যে তুমি চাইলে এই যে এটাকে এরকম বড় করে দিতে পারো, ঠিক আছে, এখানে জি এর মান বসিয়ে দিলাম, তো m1 এর মান এটা, m2 এর মান এটা, এবং নিচে হচ্ছে কি f এর মান। দেখো এখন মানটা কত আসে, প্রথমে বড় একটা রুট হবে, তারপর কি হবে, এই যে এরকম দিবা, ঠিক আছে।
এখানে কত আছে 6.674 10⁻⁻11 গুণ এখানে আছে 1000, 1 2 3, এই যে 1000 গুণ হচ্ছে 500, এই যে 500। আর নিচে কত, নিচে হচ্ছে যে মানটা কত 2.31 10⁻⁻22 এর স্কয়ার, মানটা কত আসে দেখো। তো এত হবে, ঠিক আছে, এইভাবে মানটা হবে এত। তাহলে দেখো এই মানটাই তোমরা লিখবা, হ্যাঁ, এই যে ক্যালকুলেটর যে মানটা দেখতে পাচ্ছ এই মানটা তোমাদের লিখবা না, যেটা আসছে এখানে এটা লিখবা তোমরা, এই যে এই মানটা লিখবা, ঠিক আছে, এই মানটাই ভুল আছে এখানে। আচ্ছা, তো এরপরে এইভাবে প্রশ্নগুলো হতে পারে। এখন এত মিটার লিখে দিবা। এখন আরেকটা প্রশ্ন হবে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ কাকে বলা হয়? অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা আচ্ছা, এটা অভিকর্ষ বল বস্তুতে যে ত্বরণ সৃষ্টি করে তাকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। একে জি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। মনে করো একটা বস্তু এখানে রয়েছে, দেখো এই যে এই পয়েন্ট আছে, এখান থেকে মুক্তভাবে পৃথিবীতে পড়তেছে, নিচের দিকে পড়তেছে। তো দেখো উপর থেকে নিচের দিকে এভাবে পড়তেছে প্রত্যেক সেকেন্ডে, মনে করো প্রথম সেকেন্ডে 9.8 বেগ হলো মিটার পার সেকেন্ড, পরের সেকেন্ডে বেগ আরো বাড়তে থাকবে এরকম, পরের সেকেন্ডে 9 আরো মিটার পার সেকেন্ড বাড়তে থাকবে। এই যে এইভাবে প্রত্যেক সেকেন্ডে এর বেগ যতটুকু বাড়তে থাকে তাকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। অভিকর্ষ ত্বরণের আরো একটা সুন্দর সংজ্ঞা রয়েছে, সেটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। আচ্ছা, এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু সূত্র, যেমন দেখো এখানে মহাকর্ষ বলের যে সূত্র কত, F সমান G m1 বা m1 টাকে আমরা m ধরছি, বড় হাতের m। দেখো F সমান কত, G m1 m2 না, ভাগ কত r স্কয়ার বা d স্কয়ার। এখন এই যে G, এখানে যে m বড় m, এটাকে m1 টাকে বড় m ধরেছি, m2 টাকে ছোট m ধরেছি, ঠিক আছে, এইভাবে, এই যে এইভাবে ধরলাম। এখানে দেখো F হচ্ছে মহাকর্ষ বল, G হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, পৃথিবীর ভর দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। আচ্ছা, একটা সূত্র আছে বল সমান ভর ইনটু ত্বরণ। F সমান কত, m ইনটু G। দুইটাকে যদি আমরা মিক্স করি, দেখো F সমান একটা সূত্র হচ্ছে G বড় m আর ছোট m ভাগ আছে কত r স্কয়ার, একটা সূত্র। আরেকটা সূত্র F সমান কত হয়, mg। এই যে দুইটাই কিন্তু বলের সূত্র, তাই না? তো এখানে তাহলে দুইটাকে আমরা সমান লিখতে পারি, এই যে এই মানটা সমান, এখানে এই যে mg সমান gmm বাই r স্কয়ার। এখন দেখো এইখানে একটা g আছে, এই যে ছোট g, এই দুইটা কাটা গেলে কি থাকে, এখানে থাকে g আর ওই পাশে থাকে বড় g m বাই r স্কয়ার। এইটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণের সূত্র, gm ভাগ কত r স্কয়ার, এই যে সূত্রটা, ঠিক আছে, এটা আমাদের লাগবে। যেমন দেখো এখান থেকে প্রশ্ন হতে পারে, আচ্ছা বিভিন্ন রকম প্রশ্ন হবে। যেমন দেখো একটা প্রশ্ন, জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় কেন? এখানে দেখো এই যে সূত্র, এই সূত্রের ভিতরে দেখো এখানে বস্তুর ভর ছোট যে এমটা ছিল এটা কিন্তু নেই, এখানে অনুপস্থিত। তার মানে বস্তুর ভরের উপরে জির মান নির্ভর করে না, নির্ভর করে কার উপরে, এই যে ডির উপরে বা আর এর উপরে। দেখছো এই যে এখানে, এই যে এখানে দেখো আর দেয়া হয়েছে, আর বা হচ্ছে ডি। দেখো আরও দেয়া হতে পারে, তুমি যে কোনো একটা দিবা, কোনো সমস্যা নেই। দূরত্ব হচ্ছে আর দ্বারাও প্রকাশ করা হয়, ডি দ্বারাও প্রকাশ করা হয়, তাই এখানে কোথাও আর দেওয়া হয়েছে, কোথাও ডি দেওয়া হয়েছে। তো জিটা কি মহাকর্ষ ধ্রুবক, এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, ঠিক আছে, ডিটা। এখন জি বস্তু নিরপেক্ষ, সব বস্তুর জন্য একই মান হবে, কিন্তু জি এর স্থান নিরপেক্ষ নয়, কারণ বিভিন্ন স্থানে ডির মান বিভিন্ন হয়। দেখো এটা হচ্ছে পৃথিবীটা তো এরকম, তাই না, পুরোপুরি গোল না। এইখান থেকে দেখো, এখান থেকে একটু কেন্দ্রের দূরত্ব বেশি, আর এখানে কেন্দ্র থেকে দূরত্বটা কম। তার মানে এখানে ব্যাসার্ধ কম, তার মানে ব্যাসার্ধ কম হলে জির মান কত হবে, বেশি হবে। আবার এখানে ব্যাসার্ধ বেশি, তার মানে এখানে কি হবে, জির মান বেশি কম হবে। এই জন্য স্থান নিরপেক্ষ নয়, ঠিক আছে, এরকম মানে স্থানের উপরে নির্ভর করতেছে, ভরের উপরে নির্ভর করতেছে না, কিন্তু স্থানের উপর নির্ভর করতেছে, তাই বলা হচ্ছে স্থান নিরপেক্ষ নয়। তো পৃথিবীর ভর হচ্ছে এত কেজি, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে এত মিটার, এবং সার্বজনীন যে মহাকর্ষ ধ্রুবক সেটার মান যদি এত হয়, তাহলে জির মান কত হবে, জি সমান কত, সূত্র কি, জি m1 m2 বাই মানে gm বাই r স্কয়ার। এটা হচ্ছে জির মান বসিয়ে দিলাম, এটা হচ্ছে m এর মান বসিয়ে দিলাম। আচ্ছা, পৃথিবীর ভর এটা মনে রাখবা 6 × 10⁻24 কেজি, ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর ভর। আর পৃথিবীর ব্যাসার্ধ
হ্যাঁ, সেটাকে আমরা ছোট হাতের জি হোক আর হোক বা ডি হোক যেটা দ্বারা প্রকাশ করি না কেন, এটার মান হচ্ছে 6.4 × 10⁶ এত মিটার মিটার। ঠিক আছে। এটা এখন এই যে এখানে সূত্রে এখানে মানটা বসিয়ে দিলাম, দেখো এখানে উপরে কত 6 কত 67 × 10⁻11 673 দিতে পারে, বুঝছো, একই মান আসবে 10⁻24। আর নিচে কত মান হচ্ছে, দেখো এখানে ব্র্যাকেট দিয়ে দেবো 6.4 10⁻6 এর স্কয়ার। মানটা কত হয় দেখো, এই যে 9.777 এটা হয়, তো 77 না লিখে 78 লিখলাম মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক হচ্ছে এটা মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে এইভাবেও দিতে পারো বা এই যে ms এরকম ভাবে দিতে পারো। ঠিক আছে। এরকম এখন অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয় কখন কখন বা কিভাবে হয়? অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ভ্যারিয়েশন অফ জি, তাই না? তো পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব আর হলে অভিকর্ষ ত্বরণ কত হয়? অভিকর্ষ ত্বরণ জি হবে gm/r²। তো জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা, তো যেহেতু পৃথিবী পুরোপুরি কি নয়, গোলাকার নয়, মেরু অঞ্চলে একটু চাপা, তাই আর সর্বত্র সমান নয়, ফলে জি এর মানও ভূপৃষ্ঠ থেকে কি এক বা সমান হয় না। ঠিক আছে, এক বা সমান হয় না, এক বা কি হবে, এক বা সমান হবে না। ঠিক আছে, যেমন দেখো মেরু অঞ্চলে কি আর এর মান কম, তাহলে জির মান বেশি, সেটার মান কত 9.83, এটা মুখস্থ করবা। বিষুব অঞ্চলে আর এর মান বেশি, তাহলে জির মান কম 9.78, ওইটা জির মানটা বের করলাম। আর হিসেবের সুবিধার্থে জি এর যে আদর্শ মান সেটাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরা হয়। ঠিক আছে, তো আমরা এই মানটাই ধরবো, মুখস্থ করব। এখন যে ইন্টারেস্টিং দুটা জিনিস, সেটা হচ্ছে ভর এবং ওজন, এটা আমরা শিখবো। ভর কি? ভর হচ্ছে যদি আসে ক নম্বরে, কোন বস্তুর মোট পদার্থের যে পরিমাণ সেটাকে বলা হয় ভর। তো এখানে স্থায়ী এবং স্থান বা গতি পরিবর্তনে বদলায় না, মানে ভরের মান হচ্ছে কনস্ট্যান্ট। কোনো কিছুর পরিবর্তন হলে, মানে স্থান হোক বা গতি হোক, যে কোনো কিছু হোক, এটার পরিবর্তন হয় না। তা এর এককটা কি? এর একক হচ্ছে কিলোগ্রাম, বা অনেক সময় গ্রাম এককও ব্যবহার করা হয়। তো এসআই একক হচ্ছে কিলোগ্রাম, বা আমরা কেজি বলি, আমরা যে বলি না বাজারে যে বলি যেগুলা যে মাছ, এটা ওজন কত বলি, কিন্তু শব্দটা আসলে ভুল হবে, ওটা হবে ভর কত। ঠিক আছে, এরকম ভাবে। আবার ওজন কাকে বলা হয়? ওজন হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল যা বস্তুকে টানে, মানে যে বলে কোন একটা বস্তুকে পৃথিবী তার নিজের দিকে টানে। আমরা দেখো প্রথমেই আলোচনা করেছিলাম অভিকর্ষ কাকে বলা হয়। অভিকর্ষ হচ্ছে পৃথিবী সহ অন্য যে কোনো একটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল। তো পৃথিবী সহ অন্য যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে অভিকর্ষ বলা হয়। ঠিক আছে, তো ওই যে অভিকর্ষটা, পৃথিবী যে বলে কোনো বস্তুকে নিজের দিকে টানে, ওটাকেই বলা হয় বস্তুর ওজন। ওকে, তো ওজন হচ্ছে, ওজনের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ডব্লিউ সমান কত mg, মানে কোন একটা বস্তুর ভর তার সাথে যদি আমরা 9.8 পৃথিবীর ক্ষেত্রে আমরা মানটা গুণ হিসাব করি, যে মান সেটা যদি বসিয়ে দিই তাহলে বস্তুটার ওজন পাবো। তো ওজন পরিবর্তন হতে পারে, কারণ জির মান তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তো বস্তুর ভর এবং যদি এই জির মানটা গুণ করি তখন আমরা বস্তুর ওজন পেয়ে যাব। ঠিক আছে, তো ওজনের একক হচ্ছে নিউটন, আর ভরের একক হচ্ছে কেজি, আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8। এখন দেখো, মনে করো যে 10 কেজি ভরের ওজন কত হবে? 10 কেজি ভরের কোন একটা বস্তুর ওজন কত হবে? ওই বস্তুটার ভর 10 এবং 9.8 গুণ করে দেবো, তাহলে কত হয়? 98 এত নিউটন হবে। আমরা তো বাজারে যে শব্দটা ব্যবহার করি যে এটার ওজন কত তাই বলি, কিন্তু শব্দটা হবে এটার ভর কত। ঠিক আছে, তোমরা যে মাছওয়ালাকে বলবা যে আঙ্কেল এটার ভর কত, ঠিক আছে, ভর আসলে আমরা ওজন শব্দটা ব্যবহার করি, কিন্তু এটা হবে ভর। তো এটা ভর এবং ওজনের মধ্যে পার্থক্য আছে। যেমন ভর কাকে বলা হয়? ভর ইংরেজি হচ্ছে মাস, আর ওজন ইংরেজি হচ্ছে ওয়েট, WEIGHT। অর্থ হচ্ছে পদার্থের পরিমাণ, ভর মানে পদার্থের পরিমাণ, আর ওজন হচ্ছে অভিকর্ষ বল যা বস্তুকে নিজের দিকে বা কেন্দ্রের দিকে টানে। ভর হচ্ছে অপরিবর্তনীয়, স্থান বা গতি পরিবর্তনে এটার মান বদলায় না। আচ্ছা, ওজন হচ্ছে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল, যা জায়গা ভেদে পরিবর্তিত হতে পারে, মানে পরিবর্তন হয়। একক হচ্ছে কি? কিলোগ্রাম বা হচ্ছে গ্রাম, আর এর ওজন কি? নিউটন। আর ভরের সূত্র হচ্ছে, ভর যদি কখনো বের করতে চাও তাহলে ওজনকে অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ করে দিবা, তাহলে ভর পেয়ে যাবা। আর ওজন হচ্ছে কোন বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল। তাহলে এই দুটো সূত্র আমাদের লাগবে, মানে এই সূত্রটা লাগবে, ডব্লিউ সমান mg, মূল সূত্র। তো
ডব্লিউ হচ্ছে ডব্লিউটা হচ্ছে ওয়েট এবং এমটা হচ্ছে মাস, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, তো এখানে গ্র্যাভিটি বা সেন্টিপেটাল ফোর্স আর কি। তো এখানে সমস্যা দেখো, একটি বস্তুর ভর যদি 5 কেজি হয় তাহলে এর ওজন কত হবে? তো ওজন ডব্লিউ সমান কত? mg, m এর মান 5 কেজি, জি এর মান হচ্ছে এখানে, আচ্ছা দিয়ে দিল, মনে করো তোমাকে কখনো যদি জি এর মান দিয়ে দেয়, তো পরীক্ষায় আসছে জি এর মান 10, তাহলে 10 ধরতে হবে, 9.8 আর ধরা যাবে না। ঠিক আছে, তাহলে এতই হবে, গুণ করলাম কত হলো? 50 নিউটন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন দেখো, একটি বস্তুর ওজন দেওয়া আছে 98 নিউটন, আর এখানে জির মান দেওয়া আছে, তাহলে ভর কত হবে? তো ভর সমান আমরা কি জানি, ভর হচ্ছে ডব্লিউ ভাগ জি, মানে ডব্লিউ এর মান যা হবে, এখানে কত? ডব্লিউ এর মান হচ্ছে 98, তো 98 কে যদি দেখো 98, এটা হচ্ছে ওজন, এটাকে কি 9.8 দ্বারা ভাগ করে দেবো, তাহলে কত হলো? 10 কেজি। এই যে 10 কেজি। ওকে, এভাবে। 3 নম্বর সমস্যা দেখো, 20 কেজি ভরের একটি বস্তুকে চাঁদে নিয়ে যাওয়া হচ্ছে, চাঁদে ওজন কত হবে? মানে তুমি যদি বস্তুটাকে চাঁদে নিয়ে যাও, তো চাঁদে হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান 1.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা পরীক্ষায় আসে যে একটা বস্তুকে চাঁদে নিয়ে গেলে ওজন কতটুকু হারিয়ে ফেলবে। মনে করো একটা বস্তুর ভর হচ্ছে 20 কেজি, তাহলে পৃথিবীতে এই বস্তুটার ওজন কত হবে? ওজন হবে ডব্লিউ সমান 20 ইন্টু 9.8, তাই না? এটা হবে, তাহলে এটাকে গুণ করলে কত হয় দেখো, এই যে 20 গুণ 9.8, এই যে এরকম কত? 196, এই যে 196 নিউটন। কিন্তু বস্তুটাকে যদি চাঁদে নিয়ে যাও, চাঁদে ওজন কত হবে? চাঁদে ওজন হবে এই 20 গুণ এই জি এর মান 1.6 হবে। তো এইভাবে, যেমন দেখো এখানে 20 গুণ হচ্ছে 1.6, মানটা কত হলো? 32 হবে, মাত্র 32। তাহলে কতটুকু ওজন হারিয়ে ফেলবে? দেখো পৃথিবীতে যখন ছিল তখন তার ওজন ছিল 196, আর ওখানে যে ওজন কত হবে? মাত্র 32 নিউটন। তার মানে 164 নিউটন ওজন সে হারিয়ে ফেলবে চাঁদে গেলে। ঠিক আছে, এরকম হবে। আচ্ছা, তো এই অঙ্কটা তো আমরা বুঝছি, তাই না? এই যে এটা বুঝছো। তারপর দেখো 4 নম্বর সমস্যা, একটি বস্তুর ভর 2.5 কেজি, পৃথিবীতে এবং চাঁদের ওজন কত হবে? এই যে পৃথিবীতে ওজন হবে এত, চাঁদে হবে বস্তুটার ওজন এত হবে। এখানে শুধুমাত্র এখানে আমরা 9.8 এর মানও দিতে পারি, 9.8 দিলে হবে। ঠিক আছে, এটা। আর চাঁদে হবে কত? 1.6 হবে। তো পৃথিবীতে এত, চাঁদে হবে এত, কতটুকু কম হলো? তাহলে এই যে 21 নিউটন কম হলো। আচ্ছা, তো এটা আসে পরীক্ষা যে চাঁদে কতটুকু ওজন হারিয়ে ফেলবে। যদি 1 কেজি ভরে একটা বস্তুর ওজন 9.8 গ্রাম হয়, তাহলে জির মান কত? জির মান কত? জি সমান কত? ডব্লিউ বাই এম। দেখো আমরা জানি ডব্লিউ সমান হচ্ছে কত? এমজি। বা আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করি, এমজি সমান কত হবে? ডব্লিউ হবে, মানে সাইডটাকে এক্সচেঞ্জ করে নিলাম। জি সমান কত হবে? জি হবে ডব্লিউ বাই এম। তো ডব্লিউ এর মান কত? 9.8, আর এম এর মান কত? 1 কেজি। এই যে 1 কেজি, এই যে এখানে, তাহলে এখানে ভাগ করলে কত? 9.8 হয়, এত মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। আচ্ছা, তো এখন দেখো পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ এবং বস্তুর ওজন, তো বস্তুর ওজনও ভিন্ন ভিন্ন হবে। কেন? কারণ বস্তুর ওজন নির্ভর করে জির মান উপরে, জি এর মানের উপরে। দেখো ডব্লিউ নির্ভর করে জি অভিকর্ষ ত্বরণের উপরে। আমরা জানি ডব্লিউ সমান কত? এমজি। তো এম তো স্থির, এর মান তো পরিবর্তন হচ্ছে না। জির মান পরিবর্তিত হলে কি করে? ওজনও পরিবর্তিত হতে পারে। যেসব কারণে অভিকর্ষ ত্বরণ এবং ওজন পরিবর্তিত হয়, যেমন ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে, হ্যাঁ, পৃথিবীর আহ্নিক গতির জন্য, যেমন পৃথিবী সুষম গোলাকার নয়, বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি, মেরু অঞ্চলে কম। তো জি এর মান কম, জি এর মান যে কম থাকে, বিষুবীয় অঞ্চলে জির মান কত? 9, এটা বিষুবীয় অঞ্চলে জির মান কম থাকে, তাহলে এর ওজনও কম হবে। ঠিক আছে, 9.78 হয়। আবার জির মান মেরু অঞ্চলে বেশি, তো জি এই 9.83 ওজন এখানে বেশি হবে। আচ্ছা, তো পৃথিবীর আহ্নিক গতির জন্য, রোটেশনের জন্য আহ্নিক গতি জি কে প্রভাবিত করে। জি হচ্ছে বিষুবীয় অঞ্চলে কম, মেরু অঞ্চলে বেশি হয়, ফলে ওজনও বিষুবীয় অঞ্চলে কম, মেরু অঞ্চলে বেশি হবে। আবার উচ্চতায় গেলে, ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে যাওয়া হয়, উচ্চতায় উঠলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বেড়ে যায়, জির মান কমে, ওজনের মানও কমে যায়। তো পাহাড়ের চূড়ায় ওজন মান কি হবে? কম হবে। আবার ভূপৃষ্ঠের ভিতরে কোথাও গেলে, ভূপৃষ্ঠের ভিতরে কোথাও গেলে জির মান কমতে থাকবে, হ্যাঁ, এখানে ওজন তাহলে কমতে থাকবে, জির মান। আর পৃথিবীর কেন্দ্রে যদি যাওয়া হয়, তার জির মান শূন্য এবং সেখানে বস্তুর ওজনের মানও শূন্য হবে। দেখছো? তাহলে এখানে বিভিন্ন তথ্য আমরা এখানে টেবিল আকারে দিচ্ছি। যেমন মেরু অঞ্চলে জির মান সবচেয়ে বেশি হয়, তার জন্য ওজনও সর্বোচ্চ হবে। বিষুবীয় অঞ্চলে সর্বনিম্ন জির মান 9.78, এবং এখানে পৃথিবীতে
পৃথিবীতে, বুঝছো, পৃথিবীর কেন্দ্রে আবার কিন্তু সবচেয়ে কম জিরোর মান, জিরো এটার মান। যদি পৃথিবী যদি এরকম আসে যে জি এর মান সবচেয়ে কম কোথায় হবে, তাহলে পৃথিবীর কেন্দ্রে। কিন্তু পৃথিবীতে সর্বনিম্ন হয়, ঠিক আছে, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে হবে। পাহাড়ে বা উঁচু স্থানে জির মান কত হবে, কমে যাবে। আবার খনির ভিতরে গেলেও জির মান কমে যাবে। সবচেয়ে বেশি কোথায়, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। ওকে, আচ্ছা, এখন আরো এক ধরনের প্রশ্ন আছে, সেটা হচ্ছে লিফটে এবং মহাশূন্যে ওজনের তারতম্য এবং ওজনহীনতা। ওজনহীনতা জিনিসটা কাকে বলা হয়? যদি কোনো কারণে আমরা কোনো বস্তুর ওজনটা অনুভব না করি, আমাদের ওজন, তখন সেটাকে ওজনহীনতা বলা হয়। প্রকৃত ওজন বনাম অনুভূত ওজন। প্রকৃত ওজন কি? আমরা যে সূত্রটা জানলাম এমজি, এটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ। কিন্তু অনুভব করা ওজন হচ্ছে কি, যেটা আমরা অনুভব করি। আমরা যেটা অনুভব করি সেটা কিন্তু পৃথিবীর ওজন না। কখনো কখনো এর মান অন্যরকম হতে পারে। যখন কোনো প্রতিক্রিয়া বল থাকে না, তখন এই আমাদের অনুভব করা যে ওজনটা সেটা শূন্য হয়ে যায়। তখন আমাদের কোনো ওজন অনুভব করি না, ওজনহীন মনে হয়, আমাদের ওয়েটলেস লেস মনে হয়। আচ্ছা, তো লিফটে আমরা যখন লিফটে চলি, লিফটে অনেকে আমাদের ঢাকা শহরে সাধারণত লিফট আছে, তাই না? আমরা লিফটে করে কি করি, উপরের দিকে উঠি। যদি 10 তলা 20 তলা বিল্ডিং হয়, তখন কি করি, লিফটের মাধ্যমে ছাড়া আমরা উঠতে পারি না, কষ্ট হয়ে যায় অনেক বেশি। তো এখানে লিফট থাকে তখন। তো এখানে দেখো, স্থির বা সমবেগে যখন আমরা উপরের দিকে উঠতে থাকি, তখন আমাদের স্বাভাবিক ওজনটাই আমরা অনুভব করতে থাকবো। সেটা কত হবে, এম দ্বারা প্রকাশ করা হয়েছে, তুমি চাইলে ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারো, সেটা কত হবে, এমজি। আবার যদি আমরা উপরের দিকে উঠতে থাকি, মানে এই সমতরণে আমাদের একটা ত্বরণ তৈরি হয়, সেই ত্বরণটা কি এ দ্বারা প্রকাশ করা হয়, তখন আমাদের ওজনটা বেড়ে যাবে, এম ইন্টু জি প্লাসে। আমরা এই ওজন অনুভব করি। দেখো, আমরা এটা কিন্তু প্রকৃত ওজন না, এটা কিন্তু আমরা অনুভব করি এই ওজনটা। আবার যদি লিফট উপর থেকে নিচের দিকে পড়তে থাকে, তখন কি হবে, তখন এই জির মানটা, মানে এই জির মানটা থেকে এই যে নিচের দিকে যে ত্বরণটা তৈরি হবে সেটা বিয়োগ হয়ে যাবে, তখন আমাদের অনুভূত ওজন হবে এম ইন্টু জি মাইনাস এ। আবার মুক্ত ভাবে যদি মনে করে লিফটটা যদি ছিঁড়ে যায় যদি পড়তে থাকে, তখন কি হবে, এই যে এর মান জির মানের সমান হয়ে যাবে। তখন দেখো এখানে জি মাইনাস জি হয়ে যাবে। জি মানে কত, জিরো। জিরোর সাথে এমটা গুণ করলে জিরো হয়ে যাবে, এরকম এরকম। আবার দেখো এখানে এন, এন হচ্ছে কি, অনুভূত ওজন। লিফটের মেঝেতে চাপ দেওয়া প্রয়োগ করে, তো এন এর মান যদি জিরো হয়, তখন কোনো প্রতিক্রিয়া বল থাকে না, তখন ওজনহীনতার অনুভব হয়। তো মহাশূন্যে ওজনহীনতা। মহাশূন্য যান পৃথিবীর কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এটি ও মহাশূন্যচারী উভয়ই একই ত্বরণে পতিত হয়। মানে একজন মহাশূন্যচারী যখন মহাশূন্য যানে করে কি করে, মহাশূন্য যান চলে যান, তো তখন এটা পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে, তখন কোনো ওজন অনুভব করবে না। তাদের পারস্পরিক কোনো প্রতিক্রিয়া বল থাকে না, অর্থাৎ ওজনহীনতা অনুভব করে, এখানে ওজন থাকে না। কিন্তু বাস্তবে পৃথিবীর আকর্ষণ বল থাকে, অর্থাৎ ওজন থাকে, শুধু অনুভব করা হয় না। তাই কোনো বস্তুর ওজন শূন্য হয় না আসলে, হ্যাঁ, পৃথিবীর কেন্দ্রে হয়, কিন্তু ওইখানে শূন্য হয় না। তো না, কিছু না কিছু থাকে, কিন্তু সেটা সে অনুভব করতে পারে না, এজন্য সেটা নিজেকে ওজনহীন মনে হয়। আমরা যখন পানির ভিতরে, দেখো পানির ভিতরে তুমি একটা বস্তুকে কিন্তু সহজে উপর দিকে উঠাতে পারবা, ওজনহীনতার কারণে এরকম হয়। ঠিক আছে, তো লিফটের পরিস্থিতিতে অনুভূত ওজন বাড়তে বা কমতে পারে। মুক্তভাবে পতন বা মহাশূন্যে বৃত্তাকার গতি ওজনহীনতা অনুভব করে। ভর কখনো পরিবর্তন হয় না, বস্তুর ভর স্থির থাকে। ওজন সমান এমজি, এম কমলে বা বাড়লে কি হয়, ওজন কম বা বেশি হতে পারে। ঠিক আছে, প্রকৃত ওজন কত হবে, ডব্লিউ সমান এমজি। আর অনুভূত ওজন যখন লিফটে উপরে যাওয়া হয়, তখন এম ইন্টু জি প্লাস এ হবে, নিচে নামলে এম ইন্টু জি মাইনাস এ হবে। আর যদি মুক্তভাবে পড়তে থাকে তাহলে জি হবে জিরো, তাই ওজনহীন হবে। বাস্তবে হচ্ছে লিফটে যখন কেবল ছিঁড়ে যায়, তখন মানুষ ওজনহীন অনুভব করে। আবার মহাশূন্য যানে থাকা মহাশূন্যচারী একই ত্বরণে চালায়, তার জন্য ওজনহীন বোধ করেন। আচ্ছা, এখানে আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি। যেমন দেখো, 50 কেজি ভরের একটি ব্যক্তি লিফটে দাঁড়িয়ে আছে। লিফটটি প্রতি সেকেন্ডে 2 মিটার ত্বরণে উপরে উঠতেছে, তাই না? তো ওজন কতটুকু অনুভব হবে, এখানে এম এর মান দেওয়া আছে 50 কেজি, জির মান তো দেওয়া আছে 9.8, না থাকলেও এটা মুখস্থ। আর এখানে এর মান দেওয়া আছে, দেখো 2 মিটার/সেকেন্ড স্কয়ার প্রত্যেক সেকেন্ডে বাড়তেছে, তার মানে এটা হচ্ছে এর মান 2। তো আমরা জানি ডব্লিউ সমান কত, এম ইন্টু জি প্লাস এ। এম এর মান কত, দেখো এম এর মান হচ্ছে 50, আর জি এর মান 9.8, আর এর মান হচ্ছে 2। সবগুলোকে আমরা গুণ করে দেবো, দেখো এই যেভাবে 50 গুণ হচ্ছে 9.8 আর যোগ হচ্ছে কত, 2।
ব্র্যাকেট ক্লোজ করলাম, এই মানটা কত হয়, এই যে 590 হলো এত নিউটন। ঠিক আছে, এরকম 590 নিউটন। আবার এখানে দেখো উদাহরণ 2 হচ্ছে 60 কেজি ভরের একটি ব্যক্তি লিফটে আছে। লিফটটি প্রতি সেকেন্ডে 3 মিটার ত্বরণে নিচে নামছে। অনুভূত ওজন কত হবে? তো আমরা যে সূত্রটা জানি, এম সমান হচ্ছে কত, 60 কেজি, জির মান কত, 9.8, এর মান কত, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাই নিচের দিকে নামতেছে না, তাহলে জি থেকে এটা বিয়োগ হয়ে যাবে। তো বিয়োগ হয়ে গেল, বিয়োগ হলে এটার মান এইভাবে হিসাব করবো। দেখো এখানে 60 কেজি গুণ হচ্ছে 9.8, এখান থেকে এর মান বিয়োগ করে দেবো, এই যে এর মান বিয়োগ করে দেবো কত, 408। তো 408 নিউটন হবে। ঠিক আছে, এত হচ্ছে ওজন হবে। আবার 70 কেজি ভরে একজন মানুষ এমন লিফটে আছে যার দড়ি ছিঁড়ে গিয়ে এটি মুক্তভাবে নিচে পড়ছে। তাহলে কি হবে, জি মাইনাস জি হবে, এটার মান 0 হয়ে যাবে। ও ভর যাই হোক না কেন, কোনো ওজন অনুভূত হবে না। আবার দেখো মহাশূন্য যানে থাকা একজন মহাশূন্যচারীর ভর 80 কেজি, সে ওজনহীনতা অনুভব করছে। তার প্রকৃত ওজন এবং অনুভূত ওজন ব্যাখ্যা করো। প্রকৃত ওজন হবে 9.8, এটা তো থাকবেই, এর পরিবর্তন হবে না। কিন্তু অনুভূত ওজন সেখানে কত হবে, ওজনহীন যেহেতু, তাহলে 0 হবে। অর্থাৎ তার ওজন আছে কিন্তু অনুভব করে না, অর্থাৎ সেটা ওজনহীন। আচ্ছা, এখন অনুশীলনী থেকে কতগুলো প্রশ্ন আছে সেগুলোর অ্যান্সার আমরা করব। যেমন সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ বাড়লে এদের আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে এবং কেন হবে? দেখো এখানে যে সূত্রটা, সেটা হচ্ছে জি সমান জি এম1 এম2 ভাগ হচ্ছে আর স্কয়ার। যে এটা আমরা এইভাবে লিখেছিলাম, তাই না, জি এম1 এম2 ভাগ হচ্ছে কত, আর স্কয়ার, এরকম। কিন্তু দূরত্ব এখন কত করা হলো, 3 গুণ করা হলো। 3 গুণ করলে কি হবে? তো 3 গুণ করলে আমরা জানি এখানে কত হয়, 3 গুণ করলে একটু প্রথমেই আলোচনা করেছিলাম সেটা। যাই হোক, এখন যদি 3 গুণ করা হয়, জি এম1 এম2 ভাগ হচ্ছে কত, 3 গুণ করা হয়েছে না, তাহলে 3r হয়ে যাবে, 3r এর স্কয়ার। তার মানে উপরে থাকবে একটা জি এম1 এম2 ভাগ হচ্ছে আর স্কয়ার, আর এই 3 কে স্কয়ার করলে কত হবে, 9 হয়ে যাবে। এখন এখান থেকে এতটুকু কি হবে, এফ না এফ, আর নিচে ভাগ 9, তার মানে এখানে 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, 9 গুণ কমে যাবে, এরকম। আবার অভিকর্ষ ত্বরণ কাকে বলা হয়? তো পৃথিবী কোনো বস্তুকে যেভাবে নিজের দিকে আকর্ষণ করে, তার ফলে বস্তুর প্রতি সেকেন্ডে গতির যে পরিবর্তন হয়, তাকে অভিকর্ষ ত্বরণ বলে। আবার অনেক সংজ্ঞা, অন্যভাবেও সংজ্ঞা দিতে পারো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর যে বেগ বৃদ্ধির হার, সেটাকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। এখন এখানে দেখো আরেকটা প্রশ্ন, 3 নম্বর, ভর এবং ওজনের মধ্যে 3টা পার্থক্য। ভর হচ্ছে বস্তুর বস্তুগত পরিমাণ, আর অভিকর্ষ ত্বরণের কারণে বস্তুর উপর যে টান হয় সেটা হচ্ছে ওজন। একক হচ্ছে কিলোগ্রাম, একক হচ্ছে নিউটন। পরিবর্তনশীলতা, সবখানে ভরের মান একই থাকে, আর যে মানের উপর নির্ভর করে ওজনের মানও পরিবর্তন হতে পারে। আচ্ছা, তো কোন বস্তুর ভর পৃথিবী এবং চাঁদের সমান হয় কেন? ভর সমান থাকে কেন? কারণ দেখো ভর কিন্তু মৌলিক ধর্ম, যা স্থানভেদে পরিবর্তন হয় না, কনস্ট্যান্ট থাকে। কিন্তু বস্তুর জির মান হচ্ছে পরিবর্তন হয়, এজন্য ওজনও পরিবর্তন হয়। তাই চাঁদ এবং পৃথিবীতে অভিকর্ষ ভিন্ন হলেও ভর একই থাকে। পৃথিবীর মেরু অঞ্চলে এবং বিষুবীয় অঞ্চলে একই বস্তুর ওজনের পার্থক্য দেখা যায় কেন? কারণ হচ্ছে দেখো, জি ওজন ডাব্লিউ সমান হচ্ছে কি, এমজি। তো এখানে জির মান তো পরিবর্তন হয়। দেখো এইখানে দেখো মেরু অঞ্চলে জির মান বেশি, বিষুবীয় অঞ্চলে জির মান কম। তো মেরু অঞ্চলে জি বেশি, তাই ওজন বেশি হবে মেরু অঞ্চলে, আর জি কম, তাই ওজন কম হবে বিষুবীয় অঞ্চলে। এখন এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে, আমরা সৃজনশীল প্রশ্ন আনসার করবো, এটা পরীক্ষা আসতে পারে। যেমন এটা তোমাদের অনুশীলনীতে আছে, নুহা তাদের বাসায় 5 তলার ছাদে উঠে 50 গ্রাম ভরের একটি পাথর এবং 1 টুকরো কাগজ একই সাথে ফেলে দিল। মাটিতে দাঁড়ানো নুহার ছোট ভাই লক্ষ্য করলো পাথরটি কাগজের আগেই মাটিতে পড়ছে গেল। প্রথম প্রশ্ন, অভিকর্ষ কি? তো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ শক্তি তথা শক্তি কাজ করে তাকে অভিকর্ষ বল বলা হয়। মূলত অভিকর্ষ বলের সংজ্ঞা আমরা এভাবে না দিয়ে এভাবে দেব, পৃথিবী, ঠিক আছে, সহ অন্য যে কোনো একটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল তাকে অভিকর্ষ বল বলা হয়। অভিকর্ষ ত্বরণ কাকে বলা হয়? অভিকর্ষ ত্বরণ হচ্ছে যেটা, যে পৃথিবী যখন কোনো বস্তুকে নিজের দিকে টানে, প্রতি সেকেন্ডে সেই বস্তুর গতির যে পরিবর্তন হয়, অর্থাৎ বেগ বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। এর মান আছে 9.8। তো বস্তুটার ওজন কত হবে? দেখো এই পাথরটার ওজন, পাথরটার ভর আছে 50 গ্রাম ছিল, তো 50 গ্রাম থাকলে ওটাকে কেজিতে কনভার্ট করতে হবে। দেখো এখানে ভর কত, 50, এটাকে অবশ্যই কেজিতে নিতে হবে।
এই যেতে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ করতে হবে। 1000 দ্বারা গুণ করলে 0.05 কেজি হয়। এই যে, আর অভিকর্ষ ত্বরণের মান তো মুখস্থ, এটা আমরা গুণ করে দেব, গুণ করে দিলেই হয়ে গেল এই যে ওজন। ওজন ঠিক আছে, এই যে 0.49 গ্রাম। এখন পরের প্রশ্নটা আছে, পাথরটি আগেই পৃথিবীতে পড়েছিল কেন? কারণ হচ্ছে যদিও অভিকর্ষ ত্বরণ সব বস্তুর জন্য সমান, কিন্তু কাগজটির উপরে বায়ুর প্রতিরোধ বেশি কাজ করে, ফলে কাগজটির নিচে পড়তে বেশি সময় লাগে। দেখো এখানে একজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানীর নাম হচ্ছে তিনি একটা পরন্ত বস্তু সূত্র আবিষ্কার করেছে, তিনটা, তাকে বলা হয়, তার নাম হচ্ছে গ্যালিলিও। তো পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র আছে, ওই গ্যালিলিও সূত্র অনুসারে একটা ভারী বস্তু এবং একটা হালকা বস্তু যদি এখানে যদি কোনো বাতাস না থাকে, একদম বায়ুশূন্য স্থানে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে একই সময়ে কি করবে? পৃথিবীতে পড়তে থাকবে। কিন্তু আমরা যেখানে সাধারণত পরীক্ষা করি সেখানে তো কি থাকে? বাতাস থাকে। তো বাতাস থাকলে হালকা বস্তুকে এটা বাতাসের ঘর্ষণ বেশি থাকে, এই জন্য উপরের দিকে ওটা পরে পড়ে। আর ভারী বস্তুতে বেশি একটা ঘর্ষণ থাকে না, এটা তাড়াতাড়ি পড়তে থাকে। এই জন্য তো বায়ুর ঘর্ষণ কাগজের গতিতে বাধা সৃষ্টি করে, কিন্তু ভারী এবং কম পৃষ্ঠ বিশিষ্ট পাথরের ক্ষেত্রে বায়ুর প্রতিরোধ কম হয়, তাই সেটি আগে মাটিতে পড়বে। আচ্ছা, এখন 2 নম্বর প্রশ্ন। একটি বস্তুর ভর 120 কেজি একটি রকেটে করে একে চাঁদে নিয়ে যাওয়া হলো। এতে দেখা গেল বস্তুটির ভরের কোনো পরিবর্তন না ঘটলেও ওজনের পরিবর্তন ঘটছে। তাহলে প্রশ্ন হচ্ছে 4টা। প্রথম প্রশ্ন হচ্ছে, ভর কাকে বলা হয়? কোন বস্তুর মধ্যে পদার্থের পরিমাণকে ভর বলা হয়। এটি একটি মৌলিক রাশি এবং এর একক হলো কেজি। আচ্ছা, ভর এবং ওজনের মধ্যে পার্থক্য কি হবে? ভর এবং ওজনের মধ্যে পার্থক্য দেখো, ভর হচ্ছে বস্তুর পদার্থের পরিমাণ, ওজন হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বল যা বস্তুতে কাজ করে। একটু আগে আমরা যেগুলো লিখলাম ওগুলো আর কি। কেজি এর একক, এর হচ্ছে নিউটন, স্থানভেদে অপরিবর্তনীয়, এটা পরিবর্তনশীল। আচ্ছা, এখন প্রশ্নটা ছিল, পরের প্রশ্ন, যে চাঁদে বস্তুটির ওজন কত হবে নির্ণয় করতে হবে। দেখো বস্তুটার ভর কত? 120 কেজি। চাঁদে অভিকর্ষ ত্বরণের মান কত? 9.83। তো এখানে 9.83 এই ভরের সাথে গুণ করে দিলাম, তাহলে এত হলো। চাঁদে বস্তুটির ওজন হবে এই মানটা, ঠিক আছে, এটা গুণ করে দিলাম। এরপরে প্রশ্নটা, চাঁদে বস্তুটির ওজনের কেন পরিবর্তন হলো? কারণ কি? ওজন নির্ভর করে অভিকর্ষ ত্বরণ জির মানের উপরে। তো এখানে W সমান কত? mg আমরা জানি। তো পৃথিবীতে জির মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু চাঁদে জির মান কত? চাঁদে হচ্ছে জির মান এই যে 1.63 এরকম 1.633 এরকম মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যেহেতু ওজনের মান, ভর তো সেম থাকবে, কিন্তু যেহেতু জির মান বেশি বা কম বেশি হয়, পরিবর্তন হয়, এর জন্য অভিকর্ষ ওজনের মানও পরিবর্তন হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আমরা দেখো আলহামদুলিল্লাহ পৃথিবী এবং মহাকর্ষ বল যে অধ্যায়টা আমরা পুরোপুরি শেষ করে দিলাম। তোমরা যদি এখানে ক্লাসটা ভালো করে করতে পারো, মনোযোগ সহকারে, ইনশাআল্লাহ এখান থেকে যত প্রশ্ন আসুক না কেন তোমরা 100% আনসার করতে পারবা। আমরা দেখো এখানে প্রত্যেকটা বিষয়গুলো সুন্দর করে উপস্থাপন করেছি সংক্ষেপে, এবং এখানে সৃজনশীল সহ করেছি। তোমরা এভাবে করবা, ইনশাআল্লাহ তাহলে 100% মার্ক পেতে পারবা। এবং যারা 9-10 এ সায়েন্স নিয়ে পড়বা তাদের জন্য এই সমস্ত অধ্যায়গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা 8ম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এখান থেকে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ক্লাসটা ভালো লাগলে আমাদের জন্য দোয়া করবা। সবাইকে ধন্যবাদ।